কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনকে লক্ষ্মীপুরে দাফন। দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহত সৌম্য অন্তি দম্পতির বাড়িতে মাতম। ফিলিং স্টেশনগুলোতে আজও গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটে রংপুর থেকে যান চলাচল ব্যাহত। কালোবাজারিরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বললেন জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা। আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের পর থমথমে বাগেরহাটের চিঙ্গুড়িয়া গ্রাম। চিতলমারীতে পূর্বশত্রুতার জেরে কলেজ ছাত্র আমির হামজাকে হত্যা ধারণা পরিবারের। খুলনার 2টা গ্রুপের ভিতরে কেন্দ্র ছিল, সেই সেটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাই। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা আসিয়া হামলা করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাংসসহ 12টি জীবিত ঘোড়া জব্দ। দীর্ঘদিন ধরে হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করছিল একটি চক্র। কাইটা কাইটা না পিস পিস করে এনে রাখছে, এরা এনতে সাপ্লাই দেয়। এরা এত মানুষকে খাওয়ানোর লিগে কাটছে, যারাই কাটুক এটা ভালোভাবে ধইরা সুস্থ বিচার করা উচিত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কুমিল্লায় বাস প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের নিহত 4 সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরে। দুপুরে জানাজা শেষে সদরের তিতারকান্দি গ্রামে আব্দুল মোমিনের শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাদের। এর আগে ভোরে মরদেহগুলো পৌঁছালে তৈরি হয় শোকাবহ পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের 5 সদস্যকে নিয়ে নোয়াখালী থেকে ঢাকায় ফিরছিলেন আব্দুল মোমিন। কুমিল্লার বড়িচংয়ের কালাকচুয়া এলাকায় পৌঁছালে স্টারলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় প্রাইভেট কারের। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেট কার চালক। আহত আব্দুল মোমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ ও মেয়ে লাবিবাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের আরেক শিশু আবরার গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। নিহত চালক জামাল হোসেনের দাফন হয়েছে গ্রামের বাড়ি বরিশালে। বাগনি সহ 5 জন ছিল, ড্রাইভার সহ 6 জন। এই অ্যাক্সিডেন্টের পরে 5 জনে মারা যায়, 1 জন বেঁচে আছে। বাস একটা এসে জোরে ধাক্কা মারার পর আর জ্ঞান হারায় পরে আবার জ্ঞান ফিরে পরে দেখি যে আমার আম্মু সহ আমার ছোট ভাই সহ সবাই সিএনজিতে রক্তাক্ত অবস্থা। পুরো এলাকায় সবাই শোকাহত। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় 3য় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8:30 থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে অংশ নেয় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি নৌ পুলিশের স্পিড বোটে মাইকিং করা হচ্ছে কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। একটি পরিবারের দাবি, তাদের একজন পুরুষ সদস্য এখনও নিখোঁজ। বুধবার বিকেল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নতুন জীবন শুরু করেছিলেন সৌম্য অন্তি দম্পতি। একরাশ স্বপ্ন নিয়ে বেঁধেছিলেন ঘর, কিন্তু সবকিছু তছনছ হয়ে গেল দুর্ঘটনায়। দৌলতদিয়ার বাস ডুবি কেড়ে নিয়েছে নবদম্পতির প্রাণ। এবারের ঈদ বিষাদ আর বিভীষিকা হয়ে রইল পরিবার দুটির জন্য। রাজবাড়ী পৌরসভার সজনকান্দা এলাকার ডাক্তার ফাতেমাতুজ জোহরা অন্তির সঙ্গে 3 মাস আগে বিয়ে হয় একই এলাকার কাজী সাইফ আহমেদ সৌম্যর। পেশায় ডেন্টিস্ট আর মার্চেন্টাইজার এই দম্পতি কর্মসূত্রে থাকতেন ঢাকার উত্তরায়। ঈদের ছুটিতে গিয়েছিলেন গ্রামে। 29 মার্চ পর্যন্ত ছুটি থাকলেও 26 মার্চ বন্ধুর বিয়ের নিমন্ত্রণে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। কথা ছিল অনুষ্ঠান শেষে ফিরবেন রাজবাড়ীতে। ফিরলেন ঠিকই, তবে নিথর দেহে। ঈদের ছুটি শেষ করে নর্মালি সবসময় যায় হচ্ছে ট্রেনে,
কারণ ও ছোটকাল থেকে পানি ভয় পায়, কিন্তু আলটিমেটলি ট্রেনের সিট না পাওয়াতে বাসে ওরা টিকিট কাটে। আর ওর একটা ছোট ভাইয়ের বিয়ে থাকার কারণে একদিন আগে চলে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি টেনে তোলার পর ভেসে ওঠে এই দম্পতির মরদেহ। বৃহস্পতিবার জানাজার পর ভবানীপুর কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের হারিয়ে কেবলই দীর্ঘশ্বাস আর আহাজারি পরিবার দুটোই। মৃত্যুটা একদমই আকস্মিক, যে বেড়াতে এসে নিজেই চলে গেল, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আসলে প্রশাসনিক দুর্বলতার কারণে মনে হয় এগুলা হচ্ছে আসলে। এই দম্পতির জানাজায় অংশ নিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। কয়েকদিন আগে ছেলেটার বিয়ে হয়েছে এখানে, তার হাজব্যান্ড ওয়াইফ দুজনই মারা গেছে। ভাষায় বর্ণনা করা মুশকিল, দেখি নিদারুণ একটা বিষয় এখানে ঘটেছে। কার দোষে বা ভুলে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই জিজ্ঞাসাই কেবল সৌম্য অন্তির স্বজনদের মুখে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদযাত্রা কি দিন দিন প্রাণঘাতী যাত্রা হয়ে উঠছে? কেন অনিরাপদ হচ্ছে সড়ক, নৌ, এমনকি রেলপথ? কেন এবছর এত প্রাণহানি? তার উপর মৃত্যুর হিসেব নিয়েও তো ধোঁয়াশা। বিশেষজ্ঞরা বলছেন অসচেতনতা, দায়িত্বহীনতা, তথ্যের ঘাটতি, যথাযথ পদক্ষেপের অভাব দায়ী এসব দুর্ঘটনার জন্য। তাহলে মুক্তির উপায় কি? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু। সড়ক, রেল বা নৌপথ, কোথায় নিরাপদ যাত্রী? নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দেবে কে? নাকি এভাবেই ঝরতে থাকবে প্রাণ? মেনে নিতে হবে মূল্য নেই মানুষের জীবনের। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2022 থেকে 2025 পর্যন্ত ঈদ যাত্রায় প্রাণ গেছে 3000-এর বেশি মানুষের। চলতি বছর ঈদের ছুটিতে 17 মার্চ থেকে 27 মার্চ দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে 279 জন। যদিও সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর হিসাব বলছে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জনের মৃত্যু হয়েছে। সরকারি বেসরকারি হিসাবের এই গরমিল কেন? রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জানালেন, সরকারের হিসাব মূলত পুলিশের দেওয়া তথ্যে নির্ভরশীল, তাই অনেক তথ্যই পৌঁছায় না সরকারের কাছে। তথ্যের ঘাটতিতে টনক নড়ছে না দায়িত্বশীলদের। সিস্টেমের গ্যাপ। সরকার যে নাম্বারটা বলছে এটা পুলিশের রেকর্ড থেকে, পুলিশ যেগুলোকে কেস এন্ট্রি করেছে, যারা ডেড বডিটা নিয়ে চলে গেছে, লাশটা নিয়ে গেছে মুসলিম, যেটা তার এন্ট্রিতে আসেনি, স্বাভাবিকভাবে সরকারের হিসাবে সেটাকে এইভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে না। তথ্যের পার্থক্য। সরকার দেখছে 100 জন, সেটার জন্য তার রিপোর্ট যেটা হবে, যখন এটা 400 জন হবে, তার জন্য তার স্বাভাবিকভাবে 4 গুণ রিপোর্ট হবে, কিন্তু ওনার কাছে ওই 4 জনের ইনফরমেশন যাচ্ছে না। এই গবেষক জানাচ্ছেন, এবারের দুর্ঘটনাগুলোর বেশিরভাগই উচ্চ গতির কারণে নয়, ঘটেছে অসচেতনতার কারণে। একটাও স্পিডের জন্য না, শুধুমাত্র অসচেতনতার জন্য, শুধুমাত্র আমার রেসপন্সিবিলিটি আমি ফুলফিল না করার জন্য। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। সো আমরা আসলে কেয়ারলেস হয়ে গেছি, মেনেই নিছি রাস্তায় বের হলে আমি ফিরে আসবো কিনা জানি না। এই দুর্দশার মূলে কি? এর থেকে উত্তরণের পথই বাকি। এই নগরবিদ বলছেন, পুরো সিস্টেমটাই নৈরাজ্য আর অব্যবস্থাপনার হাতে বন্দী। আমাদের পরিবহন সেক্টরের পুরো সিস্টেমটাই নৈরাজ্য, অব্যবস্থাপনা এবং এক ধরনের মাফিয়া সিন্ডিকেটের কাছে বন্দী। মিনিস্ট্রিগুলো দায়িত্ব পান বা পুরো মন্ত্রণালয়ে যারা কাজ করেন, তারা সব সময় সিন্ডিকেটের কাছে অসহায়ত্ব, এবং এই সিন্ডিকেটের সাথে সরকার দলীয় লোকজন থাকে। এই যে সরকারি দলীয় লোকজনকে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা এবং রাষ্ট্রযন্ত্র যদি কাজ করে, তাহলেই দেখা যাবে ধীরে ধীরে আমাদের ট্রান্সপোর্টের যে সেফটিটা কিছুটা হলেও পারবে। তাহলে উত্তরণের উপায় কি? সিস্টেমটাকে যদি আমরা সত্যিকার অর্থেই যদি কারেকশন করতে চাই, তাহলে আমাদের জিরো টলারেন্স, যে আমরা কোনো ক্ষেত্রেই ছাড় দিব না। প্রয়োজন হলে আমাদের যাতায়াতের ক্ষেত্রে আমাদের কিছু বিলম্ব হতে পারে, কিছু মানুষ হয়তো সাফার করতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা 2 বছর, 5 বছর, 10 বছর মেয়াদি আমরা পুরো সিস্টেমটাকে নতুন করে তৈরি করব। এই জন্য সরকারের কিন্তু একটা স্ট্রং গুডউইল দরকার। সমস্যা দীর্ঘদিনের, জানা আছে মুক্তির পথও, কিন্তু তারপরও দুর্বৃত্তায়নের বৃত্তে বন্দী নাগরিক জীবন। এবার কি অবসান হবে দমবন্ধ এই পরিস্থিতির? তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
ঈদের ছুটি শেষে এখনও রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে রেল, সড়ক ও নৌপথে ঢাকায় ফিরছেন তারা। সকাল থেকেই বিভাগ ও জেলা শহরগুলোর বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে যাত্রী চাপ দেখা গেছে। উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী সবগুলো ট্রেনই বিলম্বে ছেড়েছে। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের চাপ। একই চিত্র লঞ্চঘাটে, ভিড় বেড়েছে ঢাকামুখী মানুষের। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে ফিরছেন সবাই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে আজও ক্রেতাদের ভিড়। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছে পাম্প মালিকরা। জ্বালানি সংকটে পড়েছে রংপুরের পরিবহন সেক্টর। বাস মালিকদের অভিযোগ, জ্বালানি সংকটের কারণে বিভাগের অনেক জেলা থেকে সময়মতো বাস ছাড়তে পারছেন না তারা। অনেক জায়গায় কমানো হয়েছে ট্রিপ সংখ্যা। পথে পথে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন চালকরা। সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। বিভাগের 70 ভাগেরও বেশি পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন পেট্রোল। তবে খোলা বাজারে 3 থেকে 4 গুণেরও বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবর পাওয়া গেছে। খুলনা, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ সহ আরও অনেক জেলাতেও পাম্পে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এই পরিস্থিতি। তেল দিচ্ছে না আমাদের কোথাও, আমরা তেলের জন্য খুব ভোগান্তি। যেখানেই যাই কুত্তার মতো ব্যবহার করে তেল দেরা। যেখানে আগে 10 ট্রিপ চলতো সেখানে 3 ট্রিপ 4 ট্রিপ করে চালাতে হচ্ছে। এতে যাত্রীর ভোগান্তি, আমাদের ভোগান্তি এবং রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। 4 দিন যাবত ঘুরতেছে তেলের জন্য, কিন্তু আমাকে কোনো তেল দেওয়া হয় নাই। বর্তমানে চাহিদা 9000 লিটার পেট্রোল চাহিদা, দেয় 3000। এখন পাবলিকে দিয়ে 200 টাকা করে তেল দেই, তার 80 ট্যাঙ্কি লোড চায়। যারা 50 টাকা তেল আগে উঠাইছিল ট্যাঙ্কিতে, তারাও ট্যাঙ্কি লোড চায়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, সরকার তেল সরবরাহ স্বাভাবিক বলছে। আজকে জ্বালানি মন্ত্রী একবার উল্লেখ করলেন যে পাম্প মালিকদের কিছু কারসাজিও থাকতে পারে। ফিলিং স্টেশনগুলোতে কি পরিস্থিতি, সেখানে তেল পর্যাপ্ত আছে কিনা? শাফিন, তেল পর্যাপ্ত আছে কিনা এটা তো একটি প্রশ্ন। তবে যেহেতু প্রত্যেকটি তেল পাম্পে সরকার মনিটরিং করতেছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি, আমরা যে রংপুর মহানগরীর যে মডার্ন মোড়ে চাঁদ পেট্রোলিয়াম যে কর্পোরেশনটি আছে, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন। এখানে পেট্রোল এবং অকটেন দেয়া হচ্ছে, কিন্তু ডিজেল দেয়া হচ্ছে না। অর্থাৎ ডিজেল কিন্তু সরবরাহ সংকটের কারণে দেয়া হচ্ছে না, আর অকটেন দেয়া হচ্ছে, পেট্রোল দেয়া হচ্ছে 100 টাকার করে। তবে আমরা আজকে এই রংপুর গাইবান্ধার বিভিন্ন যে স্টেশনগুলো, ফিলিং স্টেশনগুলো আমরা দেখেছি। তো আমাদের যেটি অনুমান হয়েছে, অনুসন্ধান হয়েছে, সেটি হচ্ছে যে এই সংকটের কারণ যে শুধু এই সরবরাহ সংকট সেটিও নয়, এটি কিন্তু একটু মজুদ সংকটও আছে। মজুদ সংকট তো এক ধরনের পেট্রোল যারা ফিলিং স্টেশনের মালিক তারা তো করেনি, সেটিতে পরে। এর বাইরে যেটি হচ্ছে যে এই যে আপনি যে গাড়িগুলো দেখছেন, এই দৃশ্যটি কিন্তু সকাল থেকেই এখানে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এক ব্যক্তি ধরেন এখানে 100 টাকার তেল নিল, আরেকটা জায়গায় গিয়ে পেট্রোলে আবার নিতেছে, আবার আরেক জায়গায় নিতেছে। এভাবে কিন্তু তারা অনেকে, আমাদের কাছে যে তথ্য আছে, অনেক যে বাইকার আছে তারা নিজের বাড়িতেই তারা বোতলে করে কিন্তু মজুদ করে তুলেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পেট্রোল পাম্প মালিকদের সাথে অনেক জায়গায় আমরা দেখেছি যে পেট্রোল দেওয়া হচ্ছে না, তারা সরবরাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু রাতের বেলা অথবা তাদের সাথে একটা সম্পর্কের সূত্র ধরে যারা খুচরা বিক্রেতা যারা আছে, তারা একটা মজুদদারিতা করতেছে। অর্থাৎ এখান থেকে 1000 বা 2000 টাকা পেট্রোল কিনতেছে তারা, যতটুকু ধরে একটি বাইকে, সেখান থেকে নিয়ে যাচ্ছে এবং তারা খুচরা বাজারে, অর্থাৎ গ্রামের যে এবং বিভিন্ন রোডের যে মোড়গুলো আছে, সেই মোড়গুলোতে তারা বেশি দামে এইগুলো বিক্রি করছে। এবং সেটি লিটার প্রতি দেখা যাচ্ছে যে 300 থেকেও 500 টাকা পর্যন্ত বিক্রিরও আমরা খবর পেয়েছি। তো এখানে আমরা কথা বলেছিলাম যারা এইসব বিশেষজ্ঞ আছে, তারা যেটা বারবার বলার চেষ্টা করছেন যে মনিটরটা শুধু পেট্রোল পাম্প এলাকায় করলেই হবে না, এটি খুচরা যে বিক্রেতাগুলো আছে যারা বিক্রি, সেদিকেও কিন্তু তারা বলছেন যে সেখানেও মাঝার, ধন্যবাদ। সহকর্মী সরকার মাজহারুল মান্নান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন তেল সংকটের খবর। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে। তারা মজুত করে বেশি লাভের চেষ্টা করছে, এমনটাই বলেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হঠাৎ করে তেল সংগ্রহ শুরু করেছে মানুষ, এজন্যই পেট্রোল পাম্পে আগের চেয়ে চাহিদা বেড়েছে। এতে তাদের মজুদও দ্রুত শেষ হয়ে যাওয়ায় পাম্প বন্ধ হয়ে যায়। তবে হঠাৎ তেলের চাহিদা বাড়ার মধ্যে দুর্নীতি আছে বলে মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে
দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। শেরপুরে আবাসিক ভবনের নিচতলায় 25,000 লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এ সময় নিয়ম না মেনে জ্বালানি বিক্রির অভিযোগে মেসার্স শিমলা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিককে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় ডিজেল মজুদ করে রাখার সন্ধান মেলে। পরে সেই ব্যবসায়ীকেও 10,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। সেই মানুষ আমাকে নির্দেশ দিচ্ছে যে আপনি আগামীকালকের মধ্যে আপনি তেলগুলি সরাই নেবেন। আগামীকালকে বিকেলের মধ্যে, যেহেতু এটা দাহ্য পদার্থ এবং এখানে যারা আবাসিক বিল্ডিংয়ে যারা আছেন তাদের সেফটির জন্য যত দ্রুত সম্ভব এটা সরিয়ে ফেলাতে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। ছুটির দিন বাদে সপ্তাহের 5 দিনই সরগরম সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। সকাল থেকে বিকাল পর্যন্ত ডিপোর সামনে ভিড় থাকে ট্যাঙ্ক লরি চালক, পাম্প মালিক আর এজেন্টদের। তবে প্রত্যেকেরই অভিযোগ, ডিপো থেকে চাহিদা মোতাবেক তেল দেওয়া হচ্ছে না, কোনো প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। সেই বিষয়ে কথা বলতে নারাজ ডিপো কর্তৃপক্ষ। ইউনোর দাবি, ভোক্তা পর্যায়ে অতিরিক্ত তেল নিয়ে মজুত করা হচ্ছে। সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো। এখান থেকেই উত্তরাঞ্চলের 16 জেলা সহ মোট 20 জেলায় সরবরাহ করা হয় জ্বালানি তেল। ডিপোর সামনে ট্যাঙ্ক লরির ভিড় চোখে পড়ার মতন। বন্ধের দিন বাদে এই চিত্র নিত্যদিনের। লরি চালকরা আক্ষেপ করে জানালেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। আমাদের গাড়ি আগে আসছে, সবাই তেল পাইছে, এখন তেল পাচ্ছে না। ধরেন বগুড়াতে লিজ দেয়, আমাদের এলাকার গাড়িগুলো, অনেক গাড়িগুলো বসে থাকে, ড্রাইভার হেল্পারদের সংসারই চলছে। এটা সব এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা তেল তৈরি করছি, যার কারণে এজেন্টের কিন্তু তেল খুব সীমিত দেওয়া হচ্ছে, মানে দেওয়াই হচ্ছে না বলতে পারি। একই অভিযোগ পাম্প মালিকদেরও। বলেন, গ্রাহকদের সন্তুষ্ট করতে প্রতিদিনই গলদঘর্ম হতে হচ্ছে। ডিপো থেকে জ্বালানি দেওয়ার আশা দিলেও আদতে যতটুকু তেল দিচ্ছে তা অপ্রতুল। কেউ আবার অভিযোগ করছেন, এজেন্টদের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে। 4 তারিখের মাত্র 1 গাড়ি তেল দিচ্ছে। বারবার আমি প্রতিবেদন দিচ্ছি, ইন্ডিয়ান দিচ্ছি, খালি আমাকে আশায় দিচ্ছে দিব দিব দিব, আমি পাচ্ছি না। আগে আমি তেল পাইতাম হয়তো সপ্তাহে 2 গাড়ি 3 গাড়ি বিক্রি হতো, এখন চাহিদা বেশি হচ্ছে, 5 গাড়ি লাগবে, কিন্তু আমাকে সপ্তাহে হাফ গাড়ি তেল দিয়ে এখন 10-15 তেল দেয়নি। কৃষকরা গালাগালি পারে, পরিবহন সেক্টর গালাগালি পারে, আমরা তখন ট্যাঙ্কি খুলে দেখা দেই যেখানে তেল আছে কিনা আছে, আমরা নিজেরা দ্বারা থেকে তাদের দেখা দিই, তারা আমাদের পর গালাগালি করে তারা চলে যায়। তবে এজেন্টরাও একই সুরে সুর মেলালেন। তাদেরও কথা, ডিপো থেকে বেশিরভাগই তেল পাচ্ছেন না। হাতে গোনা কয়েকজন যা পাচ্ছেন তাতে চাহিদা মেটে না। আমরা এজেন্ট মানে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কৃষক করে তেল পৌঁছা দেয়, আমরা তার পাম না, আমরা এজেন্ট। তাহলে আমরা এজেন্টে যদি তেল না দিয়ে তাদের কৃষক কীভাবে বাঁচবে? কৃষক কীভাবে আবাদ করবে? আবাদ না করলে তো আমরা কৃষকের ঘরে তেলও পৌঁছাতে পারতেছি না, আমরা দিলিছি না আমরা পৌঁছাবো। কৃষক তেল কম পাচ্ছে তো এখন, তো তেল পাচ্ছে না কৃষক, যেভাবে দেওয়ার কথা সেভাবে তো দিচ্ছে না। তেল ধরেন পামালা করে খালি তেল দিচ্ছে, কৃষক করে তেল দিচ্ছে না। তেল দিচ্ছে না, ধরেন যে 10টা এজেন্ট থাকলে 2 জনে দিচ্ছে, আর 8 জনই পাচ্ছে না। না পাওয়ার কারণে তেলের সংকট দেখাচ্ছে, হচ্ছে তেলকে পাওয়া যাচ্ছে না, তেল বিদেশ গন্ডগোল লাগছে, তেল আসতেছে। কেন চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ডিপো কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, গত বছরের চেয়ে এবার লিফটিং বেশি। 2025 সালে মার্চ মাসে যে পরিমাণ লিফটিং ছিল সেই অনুযায়ী কিন্তু এবারে ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হচ্ছে। তো ওনারা যেটা বলছেন যে গতবারের যে লিফটিংটা ছিল তার চেয়ে কিন্তু এবারে লিফটিংটা ওভার হয়ে গেছে। তো একটা জিনিস একটু আমরা মানে আমাদের কাছে মনে হচ্ছে যে কনজিউমার লেভেলে যারা কনজিউম করছেন ওনারা হচ্ছে একটু বেশি করে নিয়ে স্টক করে রাখছে। দ্রুতই চট্টগ্রাম বন্দর থেকে বাঘাবাড়ি বন্দরের উদ্দেশ্যে 11টি তেলবাহী জাহাজ রওনা করার কথা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাগেরহাটের চিতলমারির চিঙ্গুড়িয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। এ পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। এদিকে একই উপজেলার শিবপুর গ্রামে কলেজ ছাত্র আমির হামজাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড।
বাগেরহাটের চিতলমারির চিঙ্গুরিয়া গ্রাম জুড়েই চলে তাণ্ডব। বৃহস্পতিবার রাতে জ্বালিয়ে দেয়া কয়েকটি বাড়ির আগুন সকালেও পুরোপুরি নেভেনি, চারপাশে পোড়া গন্ধ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাইদ বিশ্বাস গোষ্ঠী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলম গোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। নিহত হন মঞ্জুরুল গ্রুপের রাজীব শেখ নামে একজন, আহত হন অন্তত 15 জন। সংঘর্ষের সময় 10টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। প্রায় 2 দশক ধরে চলা দুপক্ষের বিরোধে এ নিয়ে 7 জন প্রাণ হারিয়েছে বলেও জানান স্থানীয়রা। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিক কিরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছে গায়ে দিয়েছে যে কেউ গায়ে দিয়ে না বার হতে পারে, এই কাজ করছে। সংঘর্ষের পর থেকে এলাকা থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। এই ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এদিকে চিতলমারির শিবপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্র আমির হামজাকে গুলি করে হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্বজনরা জানায়, মোটরসাইকেলে আসা 10-12 জন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া করে। পালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। একদিন দেখলাম যে আসে ভিতরে ঢুকলো মাস্ক পরা, সাদা শার্ট গায়ে দেয়া। আমি ওকে জিজ্ঞেস করলাম কে রোডের না আপনারা, আমরা পুলিশের লোক। অনেক পুরানো জেট টানছে, অনেক পুরানো, যখনও বুঝতো না, ভালো মন্দ বুঝতো না। দেখা যাচ্ছে ওই এলাকায় ওইভাবে গ্যাঞ্জাম ফ্যাসাদ, তো আমাকে এলাকা এমনি খারাপ। এ ঘটনায় চিতলমারি থানায় মামলা হয়েছে। পুলিশ পরিচয়ে এভাবে হত্যার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। খুলনার 2টা গ্রুপের ভিতরে দ্বন্দ্ব ছিল, সেই সেটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগে একটি অস্ত্র মামলা আছে বলে আমরা জানতে পেরেছি। এটা জানতে পারিনি যে পুলিশ পরিচয় আসছে কিনা, তবে যদি এরকম পরিচয় আসে বা আমরা তদন্ত করে দেখব যে এই ধরনের পরিচয় আসছে কিনা। নিহত আমির হামজা খুলনার সুন্দরবন কলেজের ছাত্র ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। রূপগঞ্জের পূর্বাচল থেকে 12টি জীবিত ঘোড়া আর 25টি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোরে একটি প্লট থেকে বিপুল পরিমাণ মাংস, হাড় এবং জীবিত ঘোড়াগুলো জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকাসহ আশপাশের জেলার হোটেলে, রেস্তোরাঁয় ঘোড়ার মাংসগুলো বিক্রি করত একটি চক্র বলছে পুলিশ। তবে অভিযানে এই চক্রের কোনো সদস্যকেই আটক করা যায়নি। নির্জন এলাকায় বাউন্ডারি ঘেরা প্লট, গেট খুলতেই গা শিউরে ওঠে। ভেতরে পড়ে আছে জবাইকৃত ঘোড়ার মাংস ও হাড়। ঘটনাটি রূপগঞ্জের পূর্বাচল উপশহরের 10 নম্বর সেক্টরের। ভোরে 999-এ ফোন পেয়ে অভিযান চালায় পুলিশ ও র্যাব। উদ্ধার করা হয় একটি শাবক সহ 12টি জীবিত ঘোড়া। সেই সাথে প্লটের ভেতরে জবাইকৃত 9টি ঘোড়া জব্দ করা হয়। পরে আশপাশের কয়েকটি প্লটে চালানো হয় অভিযান। অভিযানে পাশের প্লটগুলো থেকে বস্তা ভর্তি আর পড়ে থাকা অবস্থায় আরও 16টি জবাইকৃত ঘোড়া জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পাওয়া যায় বিপুল পরিমাণ ঘোড়ার হাড়। এই খবরে ছড়ায় চাঞ্চল্য। যারা এটা করে, যারা জড়িত লগে সুস্থ বিচার চাই আমরা। মনে করেন আমরা এই যে মাংস হোটেল খাই বা শখ লাগে আঙ্গ খাইতে। যারাই করে আসলে তাদেরকে আইনের আশ্রয় নেওয়া দরকার, আর খুঁজা বার করে আসলে তাদেরকে সাজা দেওয়া উচিত। স্থানীয়দের অভিযোগ, নির্জন এলাকা হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব প্লটে ঘোড়া জবাই করা হয়। এরপর মাংস সরবরাহ করা হয় ঢাকা, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয়। এই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী। কারণ এলাকার পরিবেশ নষ্ট, মানুষকে খাওয়াইতেছে, এত মানুষের খাওয়ানোর লিগে কাটছে। যারাই কাটুক, এটা ভালোভাবে ধইরা সুস্থ বিচার করা উচিত। বাউন্ডারির ভিতরে অনেক কাইটা না পিস পিস করে এনে রাখছে। এরা এনতে সাপ্লাই দেয়, এরা সিএনজি দেয় বা কি দেয় জানি, অটো দা এরা রাত্রে সাপ্লাই দেয়। এটি বছর আগে এখানে আনসার বাহিনীর গাড়ি যাইতে লইছে, পরে আপনার গাড়ি থামাইছে, পরে এরা ওয়াল টিপ গেছে। ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধী চক্রের সদস্যরা পালিয়ে যায়। তাদের শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন র্যাব কর্মকর্তা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গোপালগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তারই আপন চাচার বিরুদ্ধে। সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা।
রাসেলের ভাই জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তার বাবা ও চাচার মধ্যে। গতরাতে চাচা পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে। সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পান্নার লোকজন সেখানে গিয়েও রাসেলকে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। পূর্বশত্রুতার জের ধরে সাভারে এক চিকিৎসকের প্রাইভেট কারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতরাতে সাভারের উনাইল গ্রামে এই ঘটনা। ভুক্তভোগী কায়কোবাদ হোসেন রাসেল গণস্বাস্থ্য ও সমাজভিত্তিক হাসপাতালের সহযোগী অধ্যাপক। তিনি জানান, রাতে কাজ শেষে বাসায় সামনে তার গাড়িটি পার্কিং করে রাখা ছিল। পরে মধ্যরাতে হঠাৎই গাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্প্রতি তাদের দায়ের করা মামলায় স্থানীয় কয়েকজন সাজা হয়। বিষয়টি নিয়ে বারবার আপোষের প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করায় প্রতিপক্ষ অগ্নিসংযোগ করে থাকতে পারে বলে ধারণা তাদের। ভোলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচরে বসবাস করেন 12,000 মানুষ। মৌলিক অধিকারের অর্ধেকই যেখানে অনুপস্থিত, সেই সাথে বেড়িবাঁধের অভাবে বাড়ে দুর্ভোগ, জলোচ্ছ্বাস, ঝড় ও জোয়ারের সাথে রীতিমতো যুদ্ধ করে টিকে রয়েছেন ঢালচরের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে একটি বেড়িবাঁধের দাবি জানালেও তা এখনো পূরণ হয়নি। তিন দিকে মেঘনা নদী, একদিকে সাগর মোহনা, মাঝখানে ম্যানগ্রোভ ফরেস্ট বুকে নিয়ে জেগে রয়েছে ঢালচর, ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন এক ইউনিয়ন। প্রাকৃতিক সৌন্দর্যে মন জোড়ানো এই ঢালচরে জনবসতি গড়ে ওঠে প্রায় 100 বছর আগে। তবে এখনও যোগাযোগ ব্যবস্থা মান্ধাতার আমলের। মূল ভূখণ্ড থেকে প্রায় 5 ঘন্টা নৌপথে পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই ঢালচরে। শিক্ষার জন্য স্কুল থাকলেও নেই কলেজ, চিকিৎসার জন্য হাসপাতালও নেই। ঢালচরের বাসিন্দাদের দুর্ভোগ এখানেই শেষ নয়। 2010 সালে ইউনিয়ন হিসেবে গঠিত হলেও আজ পর্যন্ত কোনো বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এতে ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে এই জনপদের বাসিন্দাদের। আমাকে ডালচর যে একটা ইউনিয়ন হিসাবে আমাকে এখানে একটা বেড়িবাঁধের দরকার স্যার। এই বেড়িবাঁধটা আমরা সরকারিভাবে কি পাইতেছি না। আর এখানে আমাকে অনেক ফানি হয়, বন্যা হইলে ধরেন 6-7 ফুট ফানি হয়। আমরা ফানির সাথে কি জীবনযাপন কাটাইতেছি। এই চরে সাধারণ জোয়ারও 6 থেকে 7 ফুট পানি হয়। যখন একটু ঝড় বাতাস হয় তখন এ পর্যন্ত বিভিন্ন বন্যায় আমাদের অনেক প্রাণহানি হয়েছে। কিছুদিন পর ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস আসলে আমাদের ডালচর বেশিরভাগ এলাকা জলোচ্ছ্বাসের ঝড়ের বৃষ্টি তলে যাবে। জোয়ার হলে মাঠ ঘর বাড়ি সব ভিডি দিয়ে ডুবে যায় তখন আমরা থাকতে পারি না। পরে আমরা চকির উপর উঠি বসে থাকি। প্রতি বছরই জলোচ্ছ্বাস ও বন্যায় ঘরবাড়ি, গবাদি পশু ভেসে যায়, নষ্ট হয় জমির ফসল, প্রাণহানির ঘটনাও ঘটে মাঝে মধ্যে। নদী ভাঙনের কবলে পড়তে হয় ঢালচরে বসবাসকারীদের। দীর্ঘদিন ধরে তাদের চাওয়া একটি বেড়িবাঁধ। আমাদের এখানে বেড়িবাঁধের কারণে পানি উঠতে সবাই কিন্তু বাড়িঘর সব তলায় যা, হাঁস মুরগি সব পানিতে জায়গা, মানুষ অনেক কষ্ট বসবাস করে। জোয়ারের পানি আমরা থাকতে অনেক কষ্ট হয়। তাই সরকারের কাছে একটি দাবি, আমাদের এই ডালচরের মানুষজন একটা বেড়িবাঁধ দিয়ে দেয়, যেন ডালচরের মানুষগুলো শান্তি মতন থাকতে পারে। আমাদের ঢালচর ইউনিয়নে বেড়িবাঁধ না থাকার কারণে লবণ পানি ঢুকে যায়, এই জন্য চাষবাস হয় না। টোটালি কৃষকেরা লস দেওয়ার কারণে এখন আর চাষ করে না। আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আইসা বলছে যে বেড়িবাঁধ করে দিবে, কিন্তু কেউই করে নেই। কিন্তু আমাদের এখন দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের একটু অধিক আবেদন যে আমাদের ডালচরটাকে একটু শুধু শিখে দেখে এবং একটি বেড়িবাঁধ করে দেয়। সহসায় কোনো বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে না ঢালচরে, জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, আপাতত এমন কোনো প্রকল্প নেই। আমাদের বর্তমানে একটা সমীক্ষার মাধ্যমে এটা প্রকল্প গ্রহণ করতে হবে এবং ব্লকের মাধ্যমে এটা কিন্তু পার্মানেন্ট প্রোটেকশন দরকার। এবং আপাতত যেটা হচ্ছে জোয়ারের পানি কিন্তু উঠে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের ইমব্যাকমেন্ট বা পোল্ডার সিস্টেম করা উচিত। সেটা আসলে এই মুহূর্তে আমাদের হাতে ওই ধরনের কোনো বরাদ্দ নেই, বা আমরা এটা বরাদ্দ প্রস্তাবনা প্রেরণ সাপেক্ষে, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এটা আসলে কাজ বাস্তবায়ন করতে হবে। বিচ্ছিন্ন ঢালচরে বর্তমানে প্রায় 12,000 মানুষ বসবাস করেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।